আর জবাবদিহিতাটা আদায় করা, ওভারসাইট। আচ্ছা, আগামীতে সংসদের যে সমস্ত কমিটিগুলি হবে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কমিটির সভাপতি হবে বিরোধী দলের মনোনীত সদস্য, যাতে জবাবদিহিতার কাজটি সুচারুভাবে হয় এবং সুনিশ্চিত থাকে। ইনশাল্লাহ এই জিনিসগুলি আপনারা ভবিষ্যতে দেখবেন যে কিভাবে পরিবর্তনের সূচনা করে। বিচার বিভাগ সম্পূর্ণরূপে পৃথকীকরণ, এটা তো সবাই সব বিষয়ে একমত। এবং আগামী দিনে যে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি বা মেজর সংস্থাগুলির উপরের দিকের পদগুলি, এগুলি পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে এগুলির জন্য রিপ্রেজেন্টেশন থাকবে, এগুলি সংসদে নির্বাচিত সব দলের লোকরাই থাকবে, এবং তাদের মাধ্যমে যাতে শুধুমাত্র বিশেষ কোনো রাজনৈতিক দলের পছন্দের বাইরে অবজেক্টিভলি এই রিক্রুটমেন্টগুলি করা যায় সে বিষয়ে কর্মসূচি নেওয়া হবে। ইকোনমিতে চলে আসি। আচ্ছা, সবকিছু করলেন, আইন করলেন, এই আইনগুলি করলেই কি পরের দিন আমরা ইংল্যান্ড হয়ে যাব? না, হবে না। তো ইংল্যান্ড কিভাবে ইংল্যান্ড হয়েছে, দুই একটা উদাহরণ আপনাদের দিই। এই কিছুদিন আগে প্যালেস্টাইনের প্রসেশন ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনাদের হোম সেক্রেটারি অথবা ডেপুটি প্রাইম মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টার আপনাদের কমিশনারকে ডেকেছে, পুলিশ কমিশনারকে, এটা বলার জন্য যে এই ডেমনস্ট্রেশনে গন্ডগোল হবে, ডেমনস্ট্রেশনটা হতে দিও না। কমিশনার কি বলেছে? লন্ডন পুলিশ ইজ কেপেবল অফ হ্যান্ডলিং ইট। হি ডিডন্ট লিসেন টু হিজ প্রাইম মিনিস্টার। এই যে গার্ডস, এটা কোথেকে আসে? ইটস দ্য কালচার, ইটস দ্য প্র্যাকটিস। আপনি ইরাক যুদ্ধের সময় টনি ব্লেয়ার ট্রাফিকে আটকানো ট্রেনে উঠেছে, ট্রেনে বসা প্যাসেঞ্জাররা কেউ সিট দেয় নাই। এই গার্ডস কোথেকে আসে? প্রাইম মিনিস্টারকে যে কেউ যে কোনো প্রশ্ন করে ফেলতে পারে, যে কোনো মন্ত্রীকে যে কেউ প্রশ্ন করে ফেলতে পারে, কোথেকে আসে এই গার্ডস? এটা একটা কালচার, এটা চর্চা। যখন একটা দেশের মানুষ জানে যে আমার মালিকানা আমার নিজ দেশের উপর প্রতিষ্ঠিত এবং রাষ্ট্র তার নাগরিকের সাথে সেই মর্যাদাপূর্ণ আচরণ করে, অপদস্থ করে না, অপমান করে না, মর্যাদাপূর্ণ স্বাধীন দেশের নাগরিকের উপযোগী আচরণ করে, তখন ওভার টাইম নাগরিকদের মধ্যে এই কনফিডেন্স জন্মায় যে আই এম অলসো এ গভর্নর অফ দিস টেরিটরি, এবং আমার অধিকার আছে জবাবদিহিতা আদায় করার আমার নেতার কাছ থেকে। এবং যিনি নেতা হন বা যারা নেতা হন তারাও একটা সার্ভ করতে চান। দে ডোন্ট টেক দেমসেলভস টু দ্যাট পজিশন টু রুল দেয়ার কান্ট্রি, দে গো দেয়ার টু সার্ভ দেয়ার কান্ট্রি এন্ড দে ডু সার্ভ। এই চর্চাটা আমরা যদি গণতন্ত্র নিয়ে আসতে পারি, এই প্র্যাকটিসগুলি করতে পারি, ওভার টাইম আমাদের যারা ইউথ পপুলেশন এদের মধ্যেও এই কনফিডেন্স জন্মাবে, প্রতীতি জন্মাবে যে এটা আমার দেশ। গত 10-12 বছরে বাংলাদেশ থেকে সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ ডেসপারেটলি ট্রাই করেছে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। এত ডেসপারেট যে আটলান্টিক পাড়ি দিয়ে ইটালি পৌঁছানোর জন্য কয়েক হাজার লোক আটলান্টিকের মধ্যে ডুবে মরেছে। এত ডেসপারেট ছিল কেন? বিকজ পিপল ফেল যে দে হ্যাভ নো মোর ওনারশিপ অন দিস কান্ট্রি, নিজের সাথে সম্পৃক্তিটা অনুভব করে নাই। তো গণতান্ত্রিক চর্চার মাধ্যমে, মানুষের মর্যাদা প্রদানের মাধ্যমে এই মানুষের মালিকানা এই দেশের উপরে ইনশাল্লাহ আবার আমরা ফেরত নিয়ে আসবো, যাতে এই কালচার প্র্যাকটিস হয় এবং ওভার টাইম শুধু ইনস্টিটিউশন না, প্রত্যেকটা নাগরিক তার নিজ দেশের নেতৃত্বের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি আদায় করার জন্য এক একটা টুল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। আর 2 মিনিটে ইকোনমির 2-1টা কথা বলে শেষ করব। বাংলাদেশে গত 15 বছরে একটা খুব ডিফিকাল্ট টাইপের উন্নয়নের নেগেটিভ প্রতিষ্ঠিত হয়েছে। সেটা হলো বাংলাদেশে প্রতি বছর জিডিপির গ্রোথ হয় 7%, এবং বছরের পর বছর জিডিপির গ্রোথটা দেখানোর জন্য অনেকগুলি সাবসেগমেন্ট থাকে, সেগুলি মিলেই তো জিডিপি। যেমন কৃষির গ্রোথ, শিল্পের উৎপাদনের গ্রোথ, মৎস্য উৎপাদনের গ্রোথ ইত্যাদি ইত্যাদি গ্রোথগুলিকে বছরের পর বছর কপি পেস্ট করে এমন ভাবে দেখানো হয়েছে যেন
মোট জিডিপির গ্রোথ দেখানো যায় 7.2%, 7%, 7.5%। জিডিপির গ্রোথ বছর বছর দেখিয়েছে, কিন্তু সেটার সাথে কোনো এমপ্লয়মেন্ট মেলাতে পারেনি। আসলে তো সেই গ্রোথ নাই, সুতরাং সেই পরিমাণ কর্মসংস্থান নাই। ব্যাংকগুলির, আমাদের পাবলিক প্রাইভেট সবগুলি ব্যাংকের মিলিত ল্যান্ড মানি মানে ব্যাংকিং অ্যাসেট যেটা ধার দেওয়া হয়েছে তার পরিমাণ কম বেশি 14 লাখ কোটি টাকা। এই কয়েকদিন আগে পেপারে এসছে যে এর মধ্যে 7.5 লাখ কোটি টাকার অ্যাসেট স্ট্রেসড, সিক। তার মানে এ বাল্ক পার্ট অফ ইট উইল নেভার কাম ব্যাক টু দি ব্যাংক। আপনারা বুঝতে পেরেছেন, একটা দেশের টোটাল ব্যাংকিং অ্যাসেটের 50% যদি এমন হয় যেটা সেটা না ফেরার সম্ভাবনা আছে। যতগুলি প্রজেক্ট নেওয়া হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাজেটের একটা পার্ট, অনেকগুলি প্রজেক্টের আলটিমেট কোনো অবজেক্টিভ নাই, এটা জীবনে কোনোদিন রিটার্ন করবে না। বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, কর্ণফুলী টানেল, এইটা সেটা, যেগুলির কোনো প্র্যাকটিক্যাল রিটার্ন নাই, এবং এই প্রজেক্টগুলি নিজের টাকা ইনকাম করে, মানে এখান থেকে যে রেভিনিউ আসবে এটা দিয়ে জীবনেও সেই প্রজেক্টের টাকা উঠবে না, ধার উঠবে না। তো আমরা বাংলাদেশে যেটা ফেরত নিয়ে আসতে চাই সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি ইন পলিটিক্যাল স্পেকট্রাম অ্যান্ড অলসো ইন ইকোনমিক স্পেকট্রাম। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পগুলি নেওয়ার সক্ষমতা, খরচ করার উপরে অ্যাকাউন্টেবিলিটি বানানোর সক্ষমতা, এবং প্রত্যেকটা প্রজেক্ট যেখানে হবে সেই স্টেক হোল্ডারদের এটার সাথে কানেক্ট করা, এগুলি হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচির অংশ। আমাদের নেতা তারেক রহমান সাহেব দুটো ক্ষেত্রের উপরে জোর দিয়েছেন, একটা হচ্ছে হেলথ আর একটা এডুকেশন, এবং ওভার টাইম তিনি জিডিপির 5% দুইটা ক্ষেত্রে ইনভেস্ট করতে চান। কেন? যে কোনো জাতি গঠনের জন্য তার মূল ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা হচ্ছে তার হেলথ এন্ড এডুকেশন। আপনি এডুকেশনে খরচ করবেন, রিসার্চ প্রোগ্রামগুলিতে খরচ করবেন, আপনার জনগোষ্ঠীকে তৈরি করবেন টু বি এবল টু লিড দি নেশন সময় মতো, যখন তার সময় আসবে। আজকে আর কথা বাড়াই না, একটা সর্বশেষ কথা বলি।